বাণিজ্য উন্নয়ন সহযোগিতা সহ 20 সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। কোটা বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনেও রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ হয়, জনভোগান্তি। আন্দোলনে অষ্টম দিনের মতো অচল দেশের 39 পাবলিক বিশ্ববিদ্যালয়। সার্বজনীন পেনশন থেকে বাদ রাখা সহ 3 দফা দাবি। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি, গভীর রাতে অসুস্থ হওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চীনের প্রধানমন্ত্রী আমন্ত্রণে 4 দিনের দ্বিপক্ষীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের পর প্রধানমন্ত্রী এই সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানে চীন থেকে ঋণের বিষয়টি আলোচনায় থাকবে বলে ধারণা করছে। সব মিলিয়ে বাংলাদেশের উন্নয়ন ইস্যুকে অগ্রাধিকার দিয়ে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাদি মাহমুদ। ভারত সফরের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনের এই দ্বিপাক্ষিক সফর ভূ রাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বেইজিং অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বহুমাত্রিক। একক দেশ হিসেবে চীনের কাছ থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে এবং গত কয়েক বছর ধরে ঋণ দেওয়ার ক্ষেত্রেও চীন বাংলাদেশের বিলিয়ন ডলার ক্লাবের সদস্য। প্রধানমন্ত্রীর এবারের সফরেও বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ধরে রাখার বিষয়টি প্রাধান্য পাবে। প্রবাসী বাংলাদেশি আর আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চায়নার সম্পর্ক আরও দৃঢ় করবে। বাংলাদেশে যারা আছে, আমাদের চাইনিজের সাথে সুসম্পর্ক করতে হলে আমাদের গন্ডং প্রভিন্স গঞ্জুতে একটা কনসুলেট দরকার, বাংলাদেশ কনসুলেট দরকার। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার। নাগরিক সম্বর্ধনা থাকলে আমাদের যারা নেতা কর্মী আছেন, তারপর যারা আমাদের ব্যবসায়ী আছে, তারা আমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলতে পারতাম। চায়নার সাথে আমাদের যেই সম্পর্ক, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক যাতে আরও বেশি গাঢ় হয়, এই জন্য আমরা সহযোগিতা করব। আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে, আরও মজবুত হবে। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী চায়নার সাথে দ্বিপাক্ষিক বিজনেসের একটা ডিল করে, যাতে চায়না যেভাবে ডেভেলপ হয়েছে আমাদের বাংলাদেশও সম্পূর্ণ সেভাবে এগিয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, পাশাপাশি বড় বাণিজ্য সহযোগীও এই চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ। সাদি মাহমুদ, চ্যানেল আই, বেইজিং, চায়না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিন বিকেলে রাজধানীতে অনেকে এলাকা কার্যত অচল হয়ে পড়ে। রাজধানীর শাহবাগ, নূর হোসেন স্কয়ার, মৎস্য ভবন, বাংলা মোটর এবং ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের মিছিল প্রদক্ষিণ শেষে শাহবাগে এসে সড়ক অবরোধ করে। একাংশ বাংলা মোটরের দিকে যেতে চাইলে পুলিশের বাধা মুখে পড়ে। পুলিশের বেষ্টনী ভেঙে প্রথমে ইন্টারকন্টিনেন্টাল, পরে বাংলা মোটর চৌরাস্তা ও ফার্মগেটে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশের বাধায় যেতে পারেনি আন্দোলনকারীরা। রাত 8টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবারও শাহবাগে সমবেত হয়। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে চলাচল শুরু হয়। শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের আন্দোলনে অষ্টম দিনের মতো অচল হয়ে দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়।
সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ রেখে আগের মতোই চালু রাখা সহ 3 দফা দাবিতে সর্বাত্মক কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। ছয় দিনের মাথায় আবারও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে জরুরি ভিত্তিতে ভোরে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। তার হার্ট, কিডনি ও লিভার সহ নানা শারীরিক জটিলতা রয়েছে। 25শে জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। 12 দিন চিকিৎসা শেষে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন এবং পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি সদর দফতর জানিয়েছে, অভিযান চালিয়ে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম সহ জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে। মাদারীপুরে ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরা হচ্ছে। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিল আবেদ আলী। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে কিয়েভের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কমপক্ষে 28 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী সহ বিভিন্ন স্থানে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে অবকাঠামো, বাণিজ্যিক এবং আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইউক্রেনে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে যখনই বেজিং সফর করছেন তখনই এই ধরনের হামলা চালায় রাশিয়া। এবারে কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে সমতলের চা বাগানে শোভা পাচ্ছে সারি সারি ছোট বড় অসংখ্য আম গাছ। জৈব বালাইনাশক পদ্ধতিতে আম উৎপাদন করছে চাষি। চা চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে চায়ের জমিতে সাথী ফসল হিসেবে আম উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রাখতে হলে গাছ লাগাতে হবে বেশি করে স্লোগানে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে মংলার মাকড়ঢোন ব্রিজ স্কুলে কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় জনপ্রতিনিধি সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন। কিশোরগঞ্জে ফলজ এবং বনজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন কৃষক লীগ। কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় দলের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদুল্লাহ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান সহ কেন্দ্রীয় কৃষক লীগের নেতাকর্মীরা ছিলেন। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান বলেছেন, বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি বাণিজ্য করা আসলেই যথেষ্ট ঝক্কির। ব্যাংকার হিসেবে কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, এজন্য দায়ী অতিমাত্রায় কাগজ নির্ভরতা। রাজধানী একটি হোটেলে চেম্বার অব কমার্সের আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল করা নিয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি। কাগজের ব্যবহার কমিয়ে বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘে যে ঘোষণা আসছে, বাংলাদেশ সরকার সে লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার পর এমনিতেই আমদানি রফতানি বাণিজ্যে নানা চ্যালেঞ্জ আসবে। তার আগে পদ্ধতিটি ডিজিটাল করতে না পারলে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে বলে জানান আলোচকরা। আইসিসি ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভ ডিএসআই প্রকল্পের আওতায় বিশ্বব্যাপী বাণিজ্য আধুনিকায়নের নিয়ে কাজ চলছে। বাংলাদেশে উদ্যোগটির সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স, ITFC এবং যুক্তরাষ্ট্র সরকার। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। আবারও স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।